নমস্কার সবাইকে, সকলকে ইমেন্স ভিশন চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আজকে আমরা পলিটির প্রথম চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ব, যেখানে আমরা মূলত সংবিধান তৈরির প্রাথমিক দিকে বা ইতিহাসে যে নিয়ম এসেছিল, যার পূর্ণ রূপ হচ্ছে আমাদের সংবিধান, সেই নিয়মগুলো সম্বন্ধে আমরা জানব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা আমরা মূলত ইতিহাসে এবং সংবিধানে দুটাতেই আমরা এটা পড়ে থাকি। এই চ্যাপ্টারে আমরা মূলত দেশ পরাধীন হওয়ার পরে ব্রিটিশ সরকার দ্বারা কি কি নিয়ম লাগু করা হয়েছিল ভারতে, সেই নিয়ম সম্বন্ধে আমরা জেনে থাকি। তো সবচেয়ে প্রথমে দেখো, এই ছকে দেখো আমাদের দেওয়া আছে যে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল, তৈরি হয়েছিল, এবং 1608-এ তারা জাহাঙ্গীর রাজসভায় কি প্রথম কুটি নির্মাণের আদেশ পায়। তারপরে আমাদের মূলত ইম্পর্টেন্ট হচ্ছে 1765-তে এলাহাবাদের সন্ধি। বক্সারের যুদ্ধের পর 1765-তে এলাহাবাদের সন্ধি হয়েছিল, যার মাধ্যমে ইংরেজরা ভারতে দেওয়ানি লাভ করে বা বাংলা, বিহার, উড়িষ্যা এর ট্যাক্স কালেকশনের অধিকার পায়। এই 1765 থেকে 1857 পর্যন্ত এই পিরিয়ডটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রুল করে, এবং 1857-তে আমাদের মহাবিদ্রোহ হয়েছিল, যার পরে কি হয়েছে যে সেই রুলটাকে কার হাতে চলে যায়, সেইটা কোম্পানির হাত থেকে সরে গিয়ে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে সেই পাওয়ারটা চলে যায়, মানে তারা তখন ভারতকে সরাসরি শাসন করতে শুরু করে। তাহলে আমাদের দেখো, 1765 থেকে 1857 পর্যন্ত আমাদের কোম্পানি রুল হচ্ছে, আর 1857 থেকে 1947 পর্যন্ত আমাদের ক্রাউন রুল হচ্ছে, মানে দুটো ফেজ আমাদের মূলত পার হচ্ছে। তাহলে যে অ্যাক্টগুলো এসছে, অ্যাক্টগুলোকেও আমরা দুটি ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট, একটা হচ্ছে ক্রাউন অ্যাক্ট। কোম্পানি অ্যাক্টের মধ্যে আমাদের কী কী পড়ছে? কোম্পানি অ্যাক্টের মধ্যে আমাদের পড়ছে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট, 1781-র সেটেলমেন্ট অ্যাক্ট, 1784-র পিটস ইন্ডিয়া অ্যাক্ট, আর 1786-র সেটেলমেন্ট অ্যাক্ট। এই 81 আর 86 যে সেটেলমেন্ট অ্যাক্ট, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপরে আমাদের যে অ্যাক্টগুলো আসছে, সেগুলো হচ্ছে সবই চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্টগুলো মূলত 20 বছর পর পর আমাদের আসে। সবচেয়ে প্রথম চার্টার অ্যাক্ট হচ্ছে আমাদের 1793-এর চার্টার অ্যাক্ট, আর সবচেয়ে শেষের চার্টার অ্যাক্ট হচ্ছে 1853-র চার্টার অ্যাক্ট। দেখো, প্রত্যেকটা চার্টার অ্যাক্ট আমাদের 20 বছর পর পর এসছে। 1793, তারপর 1813, তারপরে 1833 আর 1853। নেক্সট আমাদের তারপরে 1857-তে আমাদের ক্রাউন রুল চলে আসে, বা মহারানী ভিক্টোরিয়া, সেখানে ব্রিটিশ গভর্নমেন্টের রাজ শুরু হয়ে যায়। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1858-র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তারপরে আবার নেক্সট আমাদের অ্যাক্ট আসছে 1861-র ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট। কাউন্সিল অ্যাক্ট আবার চলে আসছে আমাদের মোটামুটি 30 বছর পরে। 1892-এর আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তারপরে 1909-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এটা হচ্ছে আমাদের মডেলিমেন্টো অ্যাক্টও বলা হয় 1909-এর যে অ্যাক্টটা আছে। তারপরে 1919-এর হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটাকে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টও বলা হয়। আর আমাদের সর্বশেষ যেটা ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তাছাড়া এরপরে আমরা আদার কিছুগুলা অ্যাক্ট আমরা পড়বো, যেটা আমরা এই চ্যাপ্টারে মূলত পড়বো না, এটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওই চ্যাপ্টারে আমরা পড়বো। এই আগস্ট অফার, ক্রিপস প্ল্যান বা ক্রিপস অফার, ওয়েভেল প্ল্যান বা ক্যাবিনেট মিশন প্ল্যান, এগুলো আমরা পরের চ্যাপ্টারে পড়বো। আমাদের এই চ্যাপ্টারে মূলত আমাদের কোম্পানি রুল আর ব্রিটিশ রুল এর আন্ডারে যে অ্যাক্টগুলো এসছে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। দেখো, সবচেয়ে প্রথমে আমাদের যে অ্যাক্টটা আসছে, সেটা হচ্ছে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট। সেই সময় আমাদের ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিল, বা ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? ফ্রেডরিক নর্থ। আর কোন কমিটির সুপারিশে এটা তৈরি করা হয়েছিল? এটা সিক্রেট কমিশনের সুপারিশে এই অ্যাক্টটা আনা হয়েছিল, রেগুলেটিং অ্যাক্টটা। কী জন্য আনা হয়েছিল? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য, যাতে তারা নিজের মনমানি কোনো কিছু করতে না পারে, তাদের উপর ব্রিটিশ গভর্নমেন্টের আধিপত্য থাকে। তাহলে সেই সময় পর্যন্ত আমরা দেখেছি কি, যে 3টা এলাকাতে
ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের আধিপত্য বা শাসন স্থাপনা করে নিয়েছিল। একটা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, বেঙ্গল আশেপাশের এলাকা নিয়ে, মাদ্রাস প্রেসিডেন্সি আর বোম্বে প্রেসিডেন্সি। এই যে বোম্বে প্রেসিডেন্সিটা তোমরা দেখছো, এই বোম্বে প্রেসিডেন্সিটা আগে পর্তুগালদের হাতে ছিল। মূলত এই যে বোম্বে প্রেসিডেন্সি রয়েছে, এই বোম্বে প্রেসিডেন্সিটা কিভাবে ইংরেজদের হাতে আসে? তো দেখো, আমাদের যেমন ইন্ডিয়াতে এখনও অনেক জায়গাতে ডাউরি বা যেটা আমরা দহেজ প্রথা বলছি, সেই প্রথাটা সেই প্রথাটার মাধ্যমেই ব্রিটেনরা এটাকে পায়। কিভাবে? পর্তুগালের যে রাজকুমারী ছিল ক্যাথরিন ব্রেগেনজা, তার বিয়ে হয় চার্লস দ্বিতীয়, যেটা ব্রিটেনের রাজা ছিল চার্লস দ্বিতীয়। আর কত সালে হয়েছিল? 1661। সেই সময় বিয়ের দহেজ অনুরূপে এই মুম্বাইটাকে দেওয়া হয় ইংরেজদেরকে। এবারে দেখো, এই যে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট, এটার একটু পটভূমিটা আমরা জেনে নিই কী জন্য এই অ্যাক্টটাকে আনা হলো। তো দেখো, মূলত 1765-তে আমরা জানলাম কি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। আর দেওয়ানি লাভ করার পর কি, বাংলাতে যে শাসনটা সেটা দ্বৈত শাসন শুরু হয়ে যায়। দ্বৈত শাসন মানে কি? দুজনের শাসন। অর্থাৎ এখানের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বা বিচার বা শাসনের যে কাজ, সেটা এখানে নবাবের হাতেই থাকে। কিন্তু যে ট্যাক্স কালেকশনের ব্যাপারটা, সেটা কাদের কাছে চলে আসে? সেটা চলে আসে ইংরেজদের কাছে। ফলে কি, দ্বৈত শাসন শুরু হয়ে যায়, বাংলার মধ্যে দ্বৈত শাসন শুরু হয়ে যায়। তারপরে এই দ্বৈত শাসনের এমন দুষ্প্রভাব হয় যে বাংলাতে দুর্ভিক্ষ দেখা যায়, যেটা 1770-এ একটা মন্বন্তরের রূপ নেয়, যেটাকে আমরা 76-এর মন্বন্তর বলি। 1770-এ একটা মন্বন্তর হয়ে যায়। আমরা এটাকে 76-এর মন্বন্তর কেন বলছি? কারণ এটা বাংলাতে এটা ডেট হচ্ছে 1176 বঙ্গাব্দ, তাই এটাকে 76-এর মন্বন্তর বলা হয়। এবার দেখো, এখানে আমাদের কিছুগুলা জিনিস আমরা অ্যাড করা আছে, যে কোন সময় কোন ভাইসরয় বাংলাতে রাজ করেছিল বা শাসন করেছিল। তো দেখো, এখানে দেখো, প্রথমে আমাদের যখন 1765-তে দ্বৈত শাসন শুরু হয়, সেই সময় কে থাকে? সেই সময় ভাইসরয় ছিল রবার্ট ক্লাইভ। ভাইসরয় বলছি, একটু ভুল হয়ে গেল, এটা গভর্নর, ঠিক আছে, ভাইসরয় নয়, গভর্নর। তাহলে সেই সময়ের গভর্নর ছিল রবার্ট ক্লাইভ, 1765 থেকে 67 পর্যন্ত। নেক্সট আমাদের গভর্নর হচ্ছে ফেরলেস্ট। আর 1769 থেকে 72 পর্যন্ত ছিল জন কার্টিয়ার। আমাদের প্রশ্ন আসে যে 76-এর মন্বন্তরের সময় গভর্নর কে ছিল বেঙ্গলের? তো মনে রাখবে যে কার্টিয়ার ছিল গভর্নর। তারপরে নেক্সট আমাদের গভর্নর আসছে ওয়ারেন হেস্টিংস। আর এই ওয়ারেন হেস্টিংসের সময় আমাদের কি 1773-এর রেগুলেটিং অ্যাক্ট আসে। এবারে এই যে অ্যাক্ট আছে, রেগুলেটিং অ্যাক্ট 1773-এর, এটার কি করা হয়? দেখো, মূলত কি কি রিফর্ম করা হয়। তো আমরা কি জানলাম যে 76-এর মন্বন্তর হয়। আর 76-এর মন্বন্তর এত বেশি দুষ্প্রভাব হয় যে বেঙ্গলের বা আমাদের বাংলার 1/3 অংশ বাংলার যে বঙ্গবাসীরা না খেতে পেয়ে ক্ষুধায় মারা যায়। এই ধরনের দুষ্প্রভাব হয়। তো এটা হয়েছিল মূলত কী জন্য? এটা হয়েছিল দ্বৈত শাসনের জন্য। ইংরেজরা প্রচুর পরিমাণে এখান থেকে এক্সপ্লয়টেশন করছিল, প্রচুর পরিমাণে ট্যাক্স নিচ্ছিল, কিন্তু তাদেরকে তো আর শাসন করতে হতো না। ফলে কি, পুরো জিনিসটা একতরফা হয়ে যেত। তো সবচেয়ে প্রথমে এই অ্যাক্টের মাধ্যমে ডায়ার্কি বা দ্বৈত শাসনের অবসান ঘটানো হয়। আর অনেক সময় প্রশ্ন দেয় যে কোন গভর্নর বা কোন গভর্নর জেনারেল দ্বৈত শাসনের অবসান ঘটায়? তাহলে মনে রাখবে কি, ওয়ারেন হেস্টিংস। দ্বিতীয় কথা কি হচ্ছে, এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভের কাজ বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা কোম্পানির নিজের কোম্পানির হাতে চলে যায়। নবাব যে পোস্টটা ছিল সেটার অবলুপ্তি ঘটানো হয়। আর কি করা হয়, যে বেঙ্গলের যে গভর্নর রয়েছে সেই গভর্নরের পদোন্নতি হয়ে যায়। আচ্ছা, কেমন ধরনের পদোন্নতি? গভর্নর থেকে তিনি হয়ে যান গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবারে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এখানে কেমন ধরনের পদোন্নতি হচ্ছে?
আমরা একটু আগেই দেখলাম কি যে 3টা প্রেসিডেন্সি রয়েছে, একটা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, একটা হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি, আর একটা হচ্ছে মুম্বাই প্রেসিডেন্সি বা বোম্বে প্রেসিডেন্সি সেই সময় নাম ছিল। তো এই 3টা প্রেসিডেন্সির উপরে করে দেওয়া হয় কাকে? গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। মানে এই 3টা প্রেসিডেন্সির যে নিয়মাকানুন এগুলো বানানোর ক্ষমতা কার কাছে থাকে? এই গভর্নর জেনারেলের কাছে থাকে। এবারে দেখো, গভর্নর জেনারেলে আমরা কি জানলাম যে গভর্নর জেনারেল পুরো জিনিসটাকে সামলাচ্ছে। গভর্নর জেনারেলকে হেল্প করার জন্য একটা বোর্ড অফ ডাইরেক্টর থাকে, যেটা হচ্ছে 24 জনের মেম্বার নিয়ে একটা বোর্ড অফ ডাইরেক্টর থাকে। আরও যেহেতু গভর্নর জেনারেল নিজের থেকে কোনো কিছু ডিসিশন নিতে পারে, ওই জন্য তাকে একটা সুবিধা দেওয়া হয়। কী সুবিধা দেওয়া হয়? এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়। আর এই এক্সিকিউটিভ কাউন্সিলে 4জন মেম্বার থাকে। তাহলে টোটাল এক্সিকিউটিভ কাউন্সিলে আমাদের কি 4জন মেম্বার, আর গভর্নর জেনারেল এই টোটাল মিলে নিয়ে 5জন থাকছে। এই যে এক্সিকিউটিভ কাউন্সিল, এই প্রত্যেকের পাওয়ার কি গভর্নর জেনারেলের সমান হয়। ফলে কি ভোটিং টাইপের হয়, কোনো একটা ডিসিশন নেওয়ার সময় ভোটিং হয়, যেখানে 5টার মধ্যে 3টা ভোট যেখানে পড়বে সেই ডিসিশনটা পাস হবে বা সেই বিলটা পাস হয়ে যাবে এক্সিকিউটিভ কাউন্সিলের। যদি কম পড়ে তাহলে মানে গভর্নর জেনারেলের ডিসিশনের উপর যদি কম কোনো ভোট পড়ে, তাহলে মানে গভর্নর জেনারেল সেখানে কি ওই বিলটাকে লাগু করতে পারবে না। এখানে গভর্নর জেনারেলের পাওয়ার থাকা সত্ত্বেও সে কী হয়ে যাচ্ছে, সে এখানে বিল লাগু করতে পারছে না। তাহলে এখানে এক্সিকিউটিভ এই জিনিসগুলো পরিবর্তন করা হয়। এবারে দেখো জুডিশিয়ালে কী কী পরিবর্তন করা হয়। 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই আমাদের 1774 কি সুপ্রিম কোর্টের স্থাপনা করা হয় কলকাতাতে। কলকাতাতে কোথায় করা হয়? ফোর্ট উইলিয়াম, মানে ফোর্ট উইলিয়াম যে দুর্গ রয়েছে সেখানে আমাদের এই কোর্টটার স্থাপনা করা হয়। ওই জন্য এই কলকাতার প্রথম যে সুপ্রিম কোর্ট আছে এটাকে ফোর্ট উইলিয়াম কোর্টও বলা হয়। এটার প্রথম প্রধান বিচারপতি এটার হন স্যার এলিজা এমপি। তাছাড়া আরও 3জন বিচারপতি ছিলেন, একটা হচ্ছে লাইমস্টার, হাইভ এবং চেম্বার্স। আর এর দেখা দেখি আমাদের কি করা হয়, পরবর্তী সময়ে মাদ্রাজ সুপ্রিম কোর্টও তৈরি করা হয় 1800 খ্রিস্টাব্দে, আর বোম্বে সুপ্রিম কোর্ট তৈরি করা হয় 1823 খ্রিস্টাব্দে। আর এই সব যে কোর্টগুলো হলো যে আমাদের 1774 কলকাতা সুপ্রিম কোর্ট, 1800 মাদ্রাজ সুপ্রিম কোর্ট, আর 1823 বোম্বে সুপ্রিম কোর্ট, এগুলোর মূলত কি হচ্ছে যে একটা এলাকা বিশেষের উপর এগুলা বিচার করতো। তো এই সব কোর্টগুলোকে রদ করে দেওয়া হয় আমাদের ভারতীয় হাইকোর্ট অধিনিয়ম 1860-এর মাধ্যমে। এই কোর্টগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আবার নতুন হাইকোর্ট তৈরি করা হয়, যেটা আমরা পরের নিয়মে বা পরের যে রুলগুলো আছে সেগুলোতে আমরা পড়বো এই জিনিসটা। আর এই রেগুলেটিং অ্যাক্টেই বলা হয়েছে কি যে কর্মচারীরা যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করছে তারা নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য চালাতে পারবে না। অর্থাৎ প্রহিবিশন অফ ইন্ডিভিজুয়াল ট্রেড, মানে তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য তাছাড়া তাদের ঘুষ বা ব্রেভারি কোনো কিছুই টাকা পয়সা নেওয়া যাবে না কারো কাছ থেকে। এই দুটা নিয়ম এটার সাথে অ্যাড করা ছিল। তাছাড়া এখানে ঘোষণা করা হয় যে ব্যবসা বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা চালানো হবে, কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা গভর্নমেন্টের দ্বারা কন্ট্রোল করা হবে। তাছাড়া প্রত্যেক 20 বছর পর পর কোম্পানির যে অ্যাসেসমেন্ট আছে সেটাকে কি এভ্যালুয়েশন করা হবে বা পরিবর্তন করা হবে। যে নিয়মকানুনগুলো আছে সেগুলো প্রত্যেক 20 বছর পর পর এগুলোকে চেঞ্জ করা হবে বিভিন্ন চার্টার অ্যাক্ট বা সনদ আইনের মাধ্যমে। নেক্সট আমাদের যে অ্যাক্ট আসছে সেটা হচ্ছে 1781 খ্রিস্টাব্দের সেটেলমেন্ট অ্যাক্ট। দেখো এটা সময়ের আগে আমাদের বলা হয়েছিল যে 20 বছর পর পর অ্যাক্ট আনা হবে, কিন্তু এটা এমার্জেন্সি অ্যাক্ট, মানে হঠাৎ করে এই অ্যাক্টটাকে আনা হয়েছে। এটার কারণ কী ছিল? এর কারণ হচ্ছে আমাদের যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল তার উপরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কেস দায়েরা করা হয় সুপ্রিম কোর্টে। তার ফলে কী হয় যে তার ক্ষমতায় অনেকটা বা তার কাজ করাতে অনেকটা বাধার সৃষ্টি হয়, ফলে এই অ্যাক্টটা আনা হয়েছিল। এবারে দেখো এই যে সেটেলমেন্ট অ্যাক্টে কী বলা হয় যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এরপর থেকে কি আওয়াধ বা অযোধ্যারও আর উড়িষ্যার ল বানানোর অধিকার পেয়ে যায়। আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল বিভিন্ন কোর্ট বা কোর্টের কোনো জুরিডিকশন থেকে বাইরে চলে যায়, অর্থাৎ কোর্টের
আওতার বাইরে চলে যায়, মানে তার উপরে কোনো কেস করা যাবে না। আর এটা হওয়ার পেছনে কী কারণ ছিল? এটা হওয়ার পেছনে কিছুগুলো আমাদের কেস হয়েছিল, সেই কেসগুলো নিয়ে আমরা একটু জেনে রাখি। সবচেয়ে প্রথমে আমাদের কেস হচ্ছে নন্দকুমার কেস। 1775 খ্রিস্টাব্দে নন্দকুমার ছিল বাংলার একজন জমিদার। সে ওয়ারেন হেস্টিংসকে 5 লক্ষ পাউন্ড ঘুষ দিয়েছিল কী জন্য? যে তার ছেলেকে যাতে বাংলার নবাব বানানো হয়। এবারে পরবর্তীতে কি হয় আমরা দেখেছি যে 1773 অ্যাক্টের মাধ্যমে কি নবাব পদকে অবলুপ্ত করে দিয়েছে, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস তা করতে পারবে না, কিন্তু ঘুষ সে নিয়ে নিয়েছে। ফলে 1778 খ্রিস্টাব্দে নন্দকুমার কি করে দেয়, আচ্ছা একটু ভুল বললাম, যে 1775 খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে কেসটা দায়েরা করা হয়, কিন্তু যে কেসটা করেছিল তাকেই ফাঁসি দিয়ে দেওয়া হয়। ঠিক নেই? যেহেতু আমাদের ইংরেজদের সরকার, ইংরেজদের নিয়মকানুন, তাই তারা কি করে যে নন্দকুমারকেই ফাঁসির সাজা দিয়ে দেয়, আর এটাকেই বলা হয় ফার্স্ট জুডিশিয়াল মার্ডার। এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে আমাদের ফার্স্ট জুডিশিয়াল মার্ডার কোনটা হচ্ছে নন্দকুমারের ফাঁসি দেওয়া, সেটাই হচ্ছে ফার্স্ট জুডিশিয়াল মার্ডার, যেটা কত সালে হয়েছিল? 1778 খ্রিস্টাব্দে। পরবর্তী সময়ে আবার একই ধরনের আমাদের কেস দেখতে পাওয়া যায়, ঘসিটি বেগম কেস, যেটা হয়েছিল 1781 খ্রিস্টাব্দে, আর বানারসি চেত সিং কেস, যেটা হয়েছিল 1781 খ্রিস্টাব্দে। এর ফলে কি করা হয় যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের উপর বিভিন্ন কারাপশানের কেস আসতে থাকে বিভিন্ন সময়। ফলে একটা নতুন অ্যাক্ট আনা হয়, যেটা হচ্ছে 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন। এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট আনা হয় সেই সময় ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ছিল উইলিয়াম পিটস ইয়ং, তার নাম অনুসারে এই অ্যাক্টের নাম হয়েছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই সময় কি করা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কার্যভার ছিল সেটাকে মূলত দুটি ভাগে বা দুটি দপ্তরে ভাগ করে দেওয়া হয়। কি দপ্তরে ভাগ করে দেওয়া হয়? আমরা অলরেডি জানি যে বোর্ড অফ ডাইরেক্টর একটা ছিল, যেটা 24 জন মেম্বারে ছিল, তাদের কাজ ছিল কি ট্রেড আর অ্যাডমিনিস্ট্রেশনকে সামলানো। এইখানে কি করা হয় যে আমাদের ট্রেড পোর্শন বা ব্যবসা বাণিজ্যর অংশটাকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আলাদা করে দেওয়া হয়, আর একটা নতুন বোর্ড তৈরি করা হয়, যেটাকে বলা হয় বোর্ড অফ কন্ট্রোল। আর বোর্ড অফ কন্ট্রোল এর মেম্বার সংখ্যা কতজন হয়? 6 জন হয়। এদের কাজ কি হচ্ছে? এদের কাজ হচ্ছে পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেশন ইস্যুগুলোকে সলভ করা। আর এই বোর্ডের অংশ করে দিচ্ছে কাকে? গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের হাত থেকে যে ট্রেডটা ছিল বা ব্যবসা বাণিজ্য ছিল, সেই ব্যবসা বাণিজ্যটাকে ছিনিয়ে নেয় এই অ্যাক্টের মাধ্যমে। আর এই যে বোর্ডটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, এটাকে স্যালারি কে দেবে? এটাকে স্যালারি দেবে ব্রিটিশ গভর্নমেন্ট। আর অপরদিকে বোর্ড অফ ডাইরেক্টর, এটার মেম্বার আমরা জানি যে 24 জন ছিল, আর এর স্যালারি কে দিচ্ছিল? এর স্যালারি দিচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর কোম্পানি থেকে একটা অধ্যক্ষ এখানে নিয়োগ করা হতো। আর কি করা হয় যে এই অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে লোকাল যে রুলগুলো আছে সেগুলোকে অ্যাবলিশ করার পাওয়ার দেওয়া হয়। আর আমরা এর আগে আমরা জেনেছি যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হেল্প করার জন্য বা সাহায্য করার জন্য আমাদের একটা এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, যেখানে কতজন মেম্বার ছিল? 4 জন মেম্বার ছিল। সেই 4 জন মেম্বারকে বাড়িয়ে দিয়ে সেটাকে 6 জন মেম্বার করে দেওয়া হয়। আর গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পাওয়ারকে তুলনামূলক মেম্বারের থেকে বাড়িয়ে দেওয়া হয়। তার একটা ভোটকে 2টা ভোটের সমান কাউন্ট করা হয়। আর ওয়ারেন হেস্টিংসকে তার কি যে ব্যাপারিক শক্তি ছিল বা ব্যবসা বাণিজ্য শক্তি ছিল, সেটা এখান থেকে কেড়ে নেওয়া হয় আর তাকে ইমপিচ করা হয়। 1785 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসকে তার পদ থেকে ইমপিচ করা হয়। এটা হচ্ছে একমাত্র গভর্নর যাকে তার কার্যকালীন অবস্থায় তাকে ইমপিচ করা হয়েছে বা পদচ্যুত করা হয়েছে, তার উপরে কোর্ট মার্শাল করা হয়েছিল। আর নতুন গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে আসে চার্লস কর্নওয়ালিস। কত সালে এসেছিল? 1786 খ্রিস্টাব্দে। এখানে একটা জিনিস মাথার মধ্যে রাখবে যে ওয়ারেন হেস্টিংস একটা জমি ব্যবস্থা চালু করেছিল, যেটাকে বলা হয় পাঁচশালা ব্যবস্থা। পরবর্তীতে আমরা যখন চার্লস কর্নওয়ালিস দেখব, তো সেখানে বিভিন্ন আমরা জমি ব্যবস্থা বা ওই চিরস্থায়ী বন্দোবস্ত পড়ব। সেই হিসাবে মনে রাখবে
যে 5 সালা বন্দোবস্তটাই একমাত্র বন্দোবস্ত যেটা ওয়ারেন হেস্টিংস চালু করেছিল, বাকিগুলো আমরা পরে পরে চার্লস কর্নওয়ালিস ওগুলোকে চালু করে। আজকের ভিডিওতে আমাদের এতদূর পর্যন্ত থাকছে। পরবর্তী আমাদের নেক্সট পার্ট আসবে খুব শীঘ্রের মধ্যে। তো নতুন যদি তোমরা থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নেবে। তাছাড়া আমাদের এখানে অফলাইন একটা সেন্টার খোলা হয়েছে, যেটা পুরুলিয়াতে 40 কোয়ার্টারের সামনে রয়েছে। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে। তোমরা যদি কেউ অফলাইন সেন্টারে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে। পুরুলিয়া বা আশেপাশে যারা রয়েছে তারা একটা ভালো নিয়ম অনুযায়ী বা নিয়মানুমাফিক পড়াশোনা করার জন্য অবশ্যই আমাদের সেন্টারে যুক্ত হতে পারো। এখানে আরও আমাদের অন্যান্য স্যার রয়েছে যারা তোমাদের খুব ভালোভাবে চাকরির পরীক্ষার জন্য গাইড করে থাকে।